এবার বিএনপির চাপে পদত্যাগ করলেন অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া এবং নাহিদ ইসলাম। এদিকে মহাবিপদে পড়ে গেলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পদত্যাগ করল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। মহাসচিবের নিরপেক্ষ সরকার গঠনের দাবি আরেকটা 111 সরকার গঠনের ইঙ্গিত বলে মন্তব্য করেছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। বলেছেন যে ছাত্ররা যদি রাজনীতিতে যুক্ত হয় তাহলে সরকারে থাকাটা ছোট নির্বাচনের ক্ষেত্রে এরকম একটা মন্তব্য তিনি করেছেন। তো সেক্ষেত্রে আমাদেরও অবস্থানটা স্পষ্টই যে কেউ যদি রাজনৈতিক দলের সাথে যুক্ত হয় সেক্ষেত্রে যেহেতু এটা একটা বিশেষ পরিস্থিতি সরকার তার সরকারে থাকাটা নৈতিক জায়গা থেকে উচিত না, এটা আমি নিজেও মনে করি। এক্ষেত্রে সরকারের নিজেদের প্রতিনিধি রেখে তারা নির্বাচনে অংশ নিতে চাইলে অন্য রাজনৈতিক দলগুলো বিষয়টি মেনে নেবে না বলে মনে করেন মির্জা ফখরুল। তার কণ্ঠে তো সেই নাস্তিকদের প্রতিধ্বনি, তার কণ্ঠে তো সেই বামেদের প্রতিধ্বনি, সেই ফেরাউন নমরুদের প্রতিধ্বনি, এইসব হইতেছে। চারিদিকে কি হইতেছে দেখে মনে হইতেছে না যে আওয়ামী লীগ আমলে যা শুনতেছিলেন এখন বিএনপি সেটাই করছে। শক্তিগুলো আছে, এই শক্তিগুলো গেল 6 মাস আগে তারা একটা শক্তি ছিল। তো এই শক্তিগুলোর মধ্যে কেউ ক্ষমতায় গেছে, কেউ আবার ক্ষমতায় যাওয়ার জন্য নিজেদেরকে আখের গোছাচ্ছে। আর যারা ক্ষমতার দিকে ধাবিতমান যে শক্তিটা, সেই শক্তিটাকে আবার অন্য শক্তিগুলো পাল্টা আঘাত করছে। বিবিসি বাংলাকে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা সাক্ষাৎকার দিয়েছেন। সাক্ষাৎকারটা তাদের প্রিন্টেড ভার্সন আছে এবং এটার একটা ভিডিও ভার্সনও আছে। আমি প্রত্যেককে একটু ভিডিও ভার্সনটি দেখতে অনুরোধ করব। বিবিসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনার সৈয়দ ফারুকী। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন কি বিষয়টা নিয়ে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য চলে আসলাম আপনাদের মাঝে। আপনারা জানেন ইতিমধ্যে দেশের যে রাজনীতি বা দেশের যে বর্তমানে চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আজকের ভিডিওর অংশবিশেষ। আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশবিশেষ দেখেছেন, যে অংশবিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে আমি অনুরোধ করবো, সবাই এক মুহূর্ত না টেনে আজকের ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আপনার মতামত কমেন্টে জানাবেন। দর্শক, আর বেশি কথা বলাচ্ছি না, আমরা একটা ভিডিও ফুটেজের মাধ্যমে বিস্তারিত দেখে আসবো। তার আগে আপনাদের ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই চ্যানেলটিতে এখন নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে একজন সদস্য হয়ে যান। ধন্যবাদ সবাইকে। আর বেশি কথা বলাচ্ছি না, আমরা একটা ভিডিও ফুটেজের মাধ্যমে একটু বিস্তারিত দেখে আসবো। মহাসচিবের নিরপেক্ষ সরকার গঠনের দাবি আরেকটা 111 সরকার গঠনের ইঙ্গিত বলে মন্তব্য করেছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। বৃহস্পতিবার বিকেলে ফেসবুক পোস্টে নাহিদ বলেন, গণ অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বকে ভাইরাসের পরিকল্পনা 5 আগস্ট থেকেই শুরু হয়েছে। নাহিদ বলেন, আওয়ামী লীগের বিষয়ে ভারতের প্রধান দলগুলোর ঐক্য হলেও বাংলাদেশে ঐক্য সম্ভব হয়নি। বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি আরেকটি 111 সরকার গঠনের ইঙ্গিত দাবি করে নাহিদ বলেন, 111 থেকেই আওয়ামী ফ্যাসিজমের উত্থান ঘটেছিল। বিএনপি মহাসচিবের বক্তব্যে সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজানু পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম, খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে বলেও ফেসবুক পোস্টে অভিযোগ করেন তথ্য উপদেষ্টা। বিএনপি মহাসচিব বলেছেন যে ছাত্ররা যদি রাজনীতিতে যুক্ত হয় তাহলে সরকারে থাকাটা ছোট নির্বাচনের ক্ষেত্রে এরকম একটা মন্তব্য তিনি করেছেন। তো সেক্ষেত্রে আমাদেরও অবস্থানটা স্পষ্টই যে কেউ যদি রাজনৈতিক দলের সাথে যুক্ত হয় সেক্ষেত্রে যেহেতু এটা একটা বিশেষ পরিস্থিতি সরকার তার সরকারে থাকাটা নৈতিক জায়গা থেকে উচিত না, এটা আমি নিজেও মনে করি। এবং তবে এক্ষেত্রে যদি যারা ছাত্ররা এখন রাজনৈতিক দল খোলার কথা বলছেন, বৈষম্য ছাত্র আন্দোলন কিংবা নাগরিক কমিটি, সরকারে যে 3 জন ছাত্র উপদেষ্টা আছেন তারা যদি এই প্রক্রিয়ার সাথে না থাকেন তাহলে তো সেক্ষেত্রে কোনো বাধা নেই, সেক্ষেত্রে কোনো বাধা থাকার কথা না। কিন্তু যেটা তিনি বলেছেন যে ছাত্রদের অংশগ্রহণ ছাড়া নিরপেক্ষ সরকারের যে ধারণা তিনি দিতে চেয়েছেন এটা তো মূলত আসলে 111 সরকারের মতো। এবং 111 সরকার আমরা দেখেছি যে কিভাবে আওয়ামী লীগকে 8 সালের নির্বাচনে ক্ষমতায় আনার জন্য পাড়াতনটা তৈরি করেছে, এবং বিএনপিরও সেই সরকার নিয়ে এই সেম অভিযোগটাই আছে যে 111 সরকার আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য পাড়াতনটা তৈরি করে দিয়েছে শেখ মুহূর্তে গিয়ে। তো এটাও তো আমরা চাই না কোনোভাবে। আমরা একটা ফ্রি ফেয়ার ইলেকশন সংস্কার কার্যক্রমের পর একটা ফ্রি ফেয়ার ইলেকশন আয়োজন করাটাই এই সরকারের মূল উদ্দেশ্য। তবে এই ক্ষেত্রে একই সাথে যখন বিএনপি মহাসচিব কথাগুলো বলেন সেক্ষেত্রে ওনারও একটা বিষয় মনে রাখা উচিত যে বিএনপিও নানা সময় বিভিন্ন সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদে, রাষ্ট্রীয় পদে নিয়োগ কিংবা পদোন্নতির ব্যাপারে সরকারকে নিশ্চিত দেখান স্বাস্থ্যকর নানাভাবে আসলে তদবির করা কিংবা চাপ প্রয়োগ করা এবং আইজি পরিবর্তন করার সময় এক ধরনের চাপ প্রয়োগ করার মতো পরিবেশ তৈরি করেছেন। সেক্ষেত্রে সরকারকেও কাজ করার স্বাধীনতাটা আসলে দেওয়া প্রয়োজন। তাহলে তো জনগণের কারো কথা আমরা যখন শুনি তাদের মধ্যে দেখি যে অনেকেই মনে করছে এটা বিএনপি সরকার, কেননা স্থানীয় পর্যায়ে মাঠ প্রশাসনে অনেক জায়গায় আসলে যারা সরকারি কর্মকর্তারা দায়িত্বরত থাকেন তাদেরকে চাপ দিয়ে নানা ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে। সেই জায়গা থেকে এই ধরনের অভিযোগ জনগণের দিক থেকেও আছে। আগে সরকার গঠনের আগেই যে বিএনপি মহাসচিব বলে যেটা আমরা পরবর্তীতে জানতে পেরেছি, পুলিশের আইজি নিয়োগ দিয়েছেন এবং বিএনপির মানব সম্পদ বিষয়ক সম্পাদক কে অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছেন।
তো এছাড়াও আরো বিভিন্ন সাংবিধানিক পদে যখন বিএনপির লোকজনকে নিয়োগ দেওয়ার সরকারের সাথে তদবির করে এবং চাপ দিয়ে নিয়োগ দেওয়ার মধ্যে ঘটনা ঘটেছে, তো সেটা তো আসলে অন্যান্য রাজনৈতিক দলগুলোর জন্য একটা শঙ্কার বিষয় যে একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন কিভাবে সম্ভব হবে যদি একটা দলের প্রতিনিধিত্ব প্রয়োজনে কিংবা যারা নির্বাচন আয়োজন করবে নির্বাচন কমিশনে থাকে, তাহলে সেটা কিভাবে আসলে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হতে পারে, এই শঙ্কাটাও আছে। এবং সরকারের দিক থেকে আমরা চাই একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে, এবং সেক্ষেত্রে এখনো আমরা এটাই চাই যে সকল রাজনৈতিক দলগুলো এই ক্ষেত্রে সরকারকে সহযোগিতা করবে। এই গণঅভ্যুত্থানের এত মানুষের জীবনের বিনিময়ে যে সংস্কার মাধ্যমে একটা নতুন বাংলাদেশ আমরা করতে চাচ্ছি, বাংলাদেশের মানুষ চাচ্ছে, সেখানে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত একটা সুন্দর। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা বজায় না রাখতে পারলে নির্বাচন করতে পারবেন না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিবিসি বাংলাকে দেয়া একান্ত এক সাক্ষাৎকারে একথা বলেন বিএনপি মহাসচিব। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দল গঠন করে আগামী নির্বাচনে অংশ নিতে চায়। এক্ষেত্রে সরকারের নিজেদের প্রতিনিধি রেখে তারা নির্বাচনে অংশ নিতে চাইলে অন্য রাজনৈতিক দলগুলো বিষয়টি মেনে নেবে না বলে মনে করেন মির্জা ফখরুল। নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেছেন, বিএনপি দ্রুত জাতীয় নির্বাচন চায় এবং এটি 2025 সালের জুন অগস্টের মধ্যে করা সম্ভব বলে মনে করেন। মির্জা ফখরুল মনে করেন, অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা বজায় রাখতে না পারলে তাদের দায়িত্ব পালনের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে। মূলত সরকারের মেয়াদ প্রসঙ্গে এক প্রশ্নে মির্জা ফখরুল একথা বলেন। তিনি বলেন, যদি সরকার পূর্ণ নিরপেক্ষতা পালন করে তাহলেই তারা নির্বাচন কন্ডাক্ট করা পর্যন্ত থাকবেন, তা না হলে তো নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। তবে সরকারের নিরপেক্ষতা নিয়ে এখনো কোনো প্রশ্ন তৈরি হয়নি বলে মনে করেন বিএনপি মহাসচিব। তার দলও তাই মনে করে বলে উল্লেখ করেন তিনি। সংবিধান সংস্কার নিয়ে মির্জা ফখরুল বলেন, সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতা ও সমাজতন্ত্র বাদ দেওয়ার প্রস্তাব নিয়ে বিএনপি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। আর দ্বিপক্ষ বিশিষ্ট আপনি কি বিএনপি কর্মীদের কোনো পলিটিক্যাল কাজে এনগেজ করতেছেন? বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি না বদলাইলে তো বিপদ। আপনাদের রাজনৈতিক কর্মসূচি কি? মাঝে মাঝে কর্মীদের নিয়ে মিটিং করা, মিছিল করা, কালে ভদ্র জনসভা করা, নিয়মিত টকশোতে যাওয়া, ফেসবুক গুতানো, দলের বিরুদ্ধে কিছু দল বেঁধে ঝাঁপে পড়া, এই তো বেশিরভাগের কাছে রাজনীতি করার পেশা। এখান থেকে টাকা পয়সা ধান্দা সবকিছু করা। যাই হোক, আর না আগে অনেকের কাপড় ধরে টান দিয়ে ফেলবো। রাজনীতির উপার্জনের ধান্দা দুইটা জিনিস এক না। আমি এটা নিয়ে কথা বলতে চাই না। যাই হোক, আজকে অন্তত কথা বলবো না। রাজনৈতিক দলের আশেপাশে দুর্বৃত্তরা দল বাঁধে মাছির মতো, সেই জন্যই ভালো মানুষের আশেপাশে যায় না। এই যে দেখেন, মঞ্চে জিয়া ছবি দিয়া, খালেদা জিয়া ছবি দিয়া, এমনকি তারেক রহমানের ছবি দিয়া নর্তকী দেখেন, দেখেছেন উঠি কি কেউ নাই যে কবে ভাইজান নর্তকী নিয়ে আসা নিবার তো নাও, সাংস্কৃতিক অনুষ্ঠান করো, মতো করে করো। রাজনৈতিক দলের নেতার ছবি টাঙায়, আমার নেতার ছবি টাঙায়, জিয়ার ছবি টাঙায়, দেখবেন কোনো উত্তর নেই। কর্মীদের দোষ দিতেন খোদ তারেক রহমানের সভায় বিএনপির শীর্ষ নেতাদের উপস্থিতিতে ওখানে তো নর্তকী আনতে পারে না, কিন্তু ওই নর্তকীর মতো একজন আনসার ওবায়দ ফেরদৌস জিয়া বন্দনা করেছে। দেখেন 1975 সালের বাকশালে 4টি পত্রিকা রেখে সমস্ত পত্রিকাকে বন্ধ করা হয়েছিল, গণমাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছিল। চুল অবাক হবেন, সেই সময় সাংবাদিকতার ইতিহাস আমি দেখেছি, সাংবাদিকরা মুদি দোকান দিচ্ছে, তারা হচ্ছে ভ্যানে দোকান দিয়ে তাদের জীবন জীবিকা, হাজার হাজার সাংবাদিক বেকার হয়ে গেছে। এই যে সাংবাদিকতা পেশার যে ডিগনিটি, তাদের যে মত প্রকাশ ভাব প্রকাশ স্বাধীনতা, এটা ফেরত নিয়ে আসেন কে? একজন সামরিক শাসনের লোক হয়ে সামরিক ব্যারাক থেকে এসে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কিন্তু এই যে বহুদলীয় গণতন্ত্রের কথা আমরা বলি, বহু সংবাদপত্রের কথা বলি, বহু মতের কথা বলি, সেটা কিন্তু তিনি আমাদের জন্য নিশ্চিত করেছেন। বিএনপি পর্যন্ত শেষ। বিএনপি বিরোধী থাকার পরে যে নির্বাচন যেটা হয়েছে, সেই নির্বাচনটুকু যা হয়েছে ফাইন। এখানে খুব বেশি কারচুপি জালের কোনো সুযোগ ছিল না। এগুলো আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আমি যতটুকু দেখেছি ভোট যা হয়েছে মোটামুটি ভালো হয়েছে। ওই আওয়ামী লীগের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীদের প্রতিদ্বন্দ্বীদের ভোট যা হয়েছে সেটা মোটামুটি ভালো ভোটই হয়েছে। আমি একটা আসলে আমার নিজের এলাকায় দেখেছি ঘাম বেরিয়ে গেছে। আওয়ামী লীগের যে প্রার্থীরা বেরিয়ে যেতে প্রচন্ড ঘাম বেরিয়ে গেছে। এই ওবায়দ ফেরদৌসে জিয়া বন্দনা, এটা তো ওই নর্তকীর অশ্লীল। ওবায়দ ফেরদৌস বিএনপি ক্ষমতা আসলে সার্ভিস দেবে বিএনপি, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু বিএনপির কেন এরকম একজন লুম্পেন ইন্টেলেকচুয়ালকে মঞ্চে জায়গা দিতে হয়, এখানেই সংকটটা, বুঝছেন? তারা দেখেন এই যে মোয়াজ্জেম হোসেন আলাল অত্যন্ত শ্রদ্ধাভাজন রাজনৈতিক ব্যক্তিত্ব, আমি অত্যন্ত পছন্দ করি ওনাকে। উনি কইতেছেন জয় বাংলা আওয়ামী লীগের স্লোগান না, মুক্তিযোদ্ধাদের স্লোগান। তার মানে বিএনপি জয় বাংলা স্লোগান দিবে মুক্তিযুদ্ধের নামে। তাছাড়া জয় বাংলা স্লোগানকে ডিফেন্ড করতে আসে কেন আলাল ভাই বলেন তো? উনি তো ছোট ঘটনা তা না। এইবার দেখেন ওই যে ফজলুর রহমান, ওটা মারিছিলাম, ঝাড়ি দিয়েছিলাম না, ওই মালটা কলে থামেনি, বুঝছেন? আসেন ফজলুর রহমানকে দেখে খালেদা জিয়ার উপদেষ্টা ফজলুর রহমান ওয়াজের বিরুদ্ধে বক্তব্য দিতেছে, শুনেন। কোন দেশে এইভাবে মাইক লাগায় সারা রাত শুধু রাজনৈতিক বক্তৃতা হয়, যার নাম কয় ইসলাম? এটা একটা ওরান দেশ পাইছে, যা ইচ্ছাটা বলতেছে মৌলানা মৌলবীরা, এবং হেলিকপ্টারে যাইতেছে, গাড়িতে যাইতেছে, লাখ লাখ টাকা নিতেছে। এটা তো একটা ব্যবসা বাণিজ্যের ব্যাপার। এবং এরা তো দুনিয়ার সমস্ত কালচার শেষ করে, বাঙালির যে কালচার, শিক্ষা, সংস্কৃতি, নাটক, যাত্রা, গান, বাউল, মাজার সব শেষ করে দিতে। তারা কি চায়? তারা এই দেশে কিছু থাকবে না। সমস্ত বাগানে তার কণ্ঠে তো সেই নাস্তিকদের প্রতিধ্বনি, তার কণ্ঠে তো সেই বামেদের প্রতিধ্বনি, সেই ফেরাউন নমরুদের প্রতিধ্বনি, এইসব হইতেছে। চারিদিকে কি হইতেছে দেখে মনে হইতেছে না যে আওয়ামী লীগ আমলে যা শুনতেন, যারা শুনতেছিলেন, এখন বিএনপি সেটাই করেছে। শুধু বিএনপি মাইক বাজায়, ওই যে সোহরাদি বডিগার্ডের ভাষণ না বাজাইতে শুরু করে। এটাই তো আমার চিন্তা এখন। এই ফজলুর রহমান তো খালেদা জিয়ার উপদেষ্টা, সে খালেদা জিয়াকে কি উপদেশ দিবে, কি করাই নিবে খালেদা জিয়াকে উপদেশ দিয়া, সেটা কে আল্লাহ জানেন। আপনি এখন কইবেন খালেদা জিয়াকে কইলেই শুনবেন। উনি আপনাদের জিনিস জানায় রাখি, উনি খুবই ডেমোক্রেটিক লিডার। ওনার আশেপাশে দায়িত্বশীলদের পরামর্শ উনি শোনেন এবং সে অনুযায়ী কাজ করেন। উনি বোঝেন যদি যে কাজটা করা উচিত না, তারপরে উনি করেন। খালেদা জিয়ার লিডারশিপ কোয়ালিটির এটা একটা গুরুত্বপূর্ণ দিক যে উনি ডেমোক্রেটিক্যালি সিদ্ধান্ত, ওনার নিজের সিদ্ধান্ত যদি এটা বিরুদ্ধে হয়, তারপরে দলের লোকেরা অন্যান্য দায়িত্বশীলরা যেটা বলবে সেটাই উনি করবেন। এই প্রসঙ্গে একটা ঘটনার কথা উল্লেখ, যা আমি ওই ঘটনায় যুক্ত একজনের কাছ থেকে শুনছি, বলে না হর্সেস মাউথ। বিষয়টা জানলে আপনারা বুঝবেন কেন আমি ফজলুর রহমানের এই অ্যাটিটিউডে বিচলিত হচ্ছি।
গল্পটা আরেক ফজলুর রহমানকে নিয়ে, বীর ফজলুর রহমান, বিডিআর এর জেনারেল ফজলুর রহমান। আপনি ওনাকে চেনেন, রেসপেক্ট করেন, কিন্তু আমি জানি না যে ওনার সমস্ত কীর্তি, ওনার সমস্ত গৌরব এটা জানেন কিনা। উনি মুক্তিযোদ্ধা ছিলেন, উনি মাদ্রাসা পড়া ছাত্র কিন্তু ব্যাকগ্রাউন্ডে, এবং বিডিআরে থাকাকালে তার নেতৃত্বে 2000 সালে বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল, নাও যুদ্ধ বলে। বাংলাদেশের একজন সেনারও মৃত্যু হয়নি, কিন্তু মায়ানমারে 650-এর উপরে সৈন্য নিহত হয়েছিল। মায়ানমার পরাজয় মেনে নিয়ে শান্তি চুক্তি করেছিল। 2001 সালে ভারত একটা জায়গা জোরপূর্বক দখল করে নিয়েছিল, সিলেটের পাদুয়া। এটা উদ্ধার করে 72 সালে এটা দখল করেছিল। 72 থেকে 2001 সাল পর্যন্ত বিএসএফ এর দখলে ছিল ওই অঞ্চলটা, বাংলাদেশের ভূখণ্ড। আবার 2001 সালে 18 এপ্রিল ভারতের কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় বড়বাড়ি বিডিআর ক্যাম্প দখলের জন্য বাংলাদেশের অভ্যন্তরে বিএসএফ আগ্রাসন চালায়। উনার নেতৃত্বে বিডিআর বাহিনী অনুপ্রবেশকারী বিএসএফ এর দলকে পরাজিত করে এবং অনেক বিএসএফ এর জওয়ান মারা যায়। এবং বিএসএফ ওই ঘটনার জন্য এই জেনারেল ফজলুর রহমানকে বিশেষভাবে দায়ী করে। উইকিপিডিয়াতে একটা ঘটনা লিখেছে যে ফজলুর রহমানের টেনিয়া সুপ আছে না, ওই যে সুপ প্রেসিডেন্ট, বিএনপি প্রিয় প্রেসিডেন্ট আর কি, ওই যে ওই 1975 সালে 20 আগস্ট সৌদি বডিগার্ডের জয় বাংলা করে প্রতিবাদ করতে গিয়ে গ্রেপ্তার হয়ে জেলখানায় নিয়ে যাওয়া হয়। সেখানে সে লিখেছে ফজলুর রহমান নাকি তার পার্টি মারতে মারতে কইছিল, এই বেটা তোর বঙ্ক বলতে কোথায়, উনি লিখেছে, উনি নিজে লিখেছে, উনি লিখেছে উনি পাকিস্তানি ফেরত সামরিক অফিসার, এটা সুপ নিজে লিখেছে। তবে এটা ভুল। আমি যারা ফজলুর রহমানকে জিজ্ঞেস করেছিলাম যে ফজলুর ভাই এটা কি আপনি করছিলেন, পাশে লাথি মারিছিলেন, ওইখানে বলেন কি লাগে তোমাকে মনে হয় আমি এই কাজ করতে পারি। সুপ যার কথা লিখেছে সেই লোক হচ্ছে 15 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের, নাম হচ্ছে ফজলুর রহমান ফারুক। উনি এখন বেঁচে আছেন কিন্তু, আর উনি ফজলুর রহমান ছিলেন 10 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের, এবং বরং উনারে ডেকে আনা হয়েছে যে চুপুরে ধরা হয়েছে, যাই উনি চালাইছেন চুপুরে। যাই হোক, উনি আর্মি থেকে কিভাবে বিদায় নিলেন এটা জানেন? আসেন সে আলাপটা। উনাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। পাঠাইছিল কে জানেন? কে জানেন? হাজিরা না, খালেদা জিয়া সরকার। খালেদা জিয়াকে কয়েকজন জেনারেল এই বুদ্ধি দিছিল। কোন কোন ইন্ডিয়াপন্থী জেনারেল এই বুদ্ধিটা দিছিল তাদের নামটা বললাম না, আমি সবার নাম জানি। মনে রাখেন, এটা আমার দেশারব বুদ্ধি। বললে বলে সিপাহী জনতার মাইর খাইয়া বত্তা হয়ে যাবেন। আমি কইলাম না, ইন্ডিয়া পাদুয়ায় রৌমারিতে বীরত্বের বদলা নিল কি দিয়া? তার বাধ্যতামূলক অবসর পাঠায়। কার হাত দিয়া? খালেদা জিয়ার হাত দিয়া। কি কি যুক্তি দিছিল ওই জেনারেলরা জানেন? আসলে এদের হচ্ছে মাদ্রাসা ঘৃণা। যেহেতু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, সেই জন্য মাদ্রাসা এলিটরা পছন্দ। আমি এই জন্যই এলিটদের দেখতে পারি না, ভয়ঙ্কর মাদ্রাসা ঘৃণা এলিটদের মধ্যে। ও কইছিল যে উনি নাকি মডার্ন ওয়ারফেয়ারের কিছুই জানেন না, উনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড। জেনারেল ফজলুর রহমানের মতো গৌরবজনক লড়াইয়ের ইতিহাস কয়জন জেনারেলের আছে বাংলাদেশ সেনাবাহিনীর? দেশের মাটি উদ্ধার করে দিল, দেশের সার্বভৌমত্ব রক্ষা করলো, আর তাকে পুরস্কৃত করা হলো বাধ্যতামূলকভাবে অবসরে। এই যে ফজলুর রহমানের মতো উপদেষ্টা খালেদা জিয়া যদি থাকে না, তাহলে এদের দিয়ে ইন্ডিয়া প্রতিশোধ নেবে। খালেদা জিয়া যেমন করে সাইন করে দিছে বাধ্যতামূলক অবসর ফজলুর রহমানের, তারেক রহমান সাইন করে দিবে। এখানেই আমার ভয়। বিএনপি শুধু না, জামাতকে বলতেছি, জনগণের সাথে আপনাদের ন্যূনতম 4 দফা চুক্তি করতে হবে। আপনারা নির্বাচন করবেন, যাই করবেন, তার আগে 4 দফা চুক্তি করতে হবে জনগণের সাথে। ভোটই একমাত্র ক্ষমতায় যাওয়ার পথ না, জনগণের সাথে আপনার এগ্রিমেন্ট, আপনার ম্যানিফেস্টো না, আপনাকে জনগণের সাথে এগ্রিমেন্ট করতে হবে। এবং আমি যে এগ্রিমেন্টের কথা বলতেছি, এটা জনগণের চাওয়া দরকার হলে আমি ভোট নিয়ে দেখা দিতে পারি। এবং দেখবেন জনগণ কিভাবে আমার এই 4 দফাকে সমর্থন করে। 1 নম্বর দফা, আওয়ামী ফ্যাসিবাদকে চিরতরে কবর দিতে হবে। 2 নম্বর, ভারতীয় আধিপত্যবাদের চিরতরে অবসান ঘটাতে হবে। 3 নম্বর, একটা সাম্যের সমাজ তৈরি করতে হবে। 4 নম্বর, একটা ইনসাফের রাষ্ট্র কায়েম করতে হবে। এই 4টা ভেরি সিম্পল। এই ফ্রেমের মধ্যে থাকলে সেটাই হবে জনগণের সাথে চুক্তিমান। এর বাইরে, এই বাউন্ডারির বাইরে যেতে পারবেন না। কথা ক্লিয়ার? আমাদের ঠেকানোর চেষ্টা করতে পারেন, আমরা সর্বশক্তি দিয়ে আমরা বাধা দেওয়ার চেষ্টা করব। ফাইনালি আমার ক্ষুদ্র ভাতাদের জন্য ওটা গতকাল রাশন ট্রাক দেখে হেবি খুশি হয়েছে, হ্যাঁ, যে আমরা রাশন ট্রাকে কিনবো, এটা গেলে সিদ্ধান্ত হয়ে গেছে। তো এটা হইতেছে রাশন ট্রাকের পেজ, এটা দেখা দেন, নানা মডেলের ট্রাক আছে, দেখেছো কত সুন্দর সুন্দর রাশন ট্রাকের মডেল, দেখছো? হ্যাঁ, দেখে আমার ক্ষুদ্র ভাতাদের চোখ চকচক করছে, মনে হচ্ছে এখন ঝাঁপে পরে ট্রাক চালানি। হেভি ড্রাইভিং এর লাইসেন্স আছে বেটা, হ্যাঁ, আগে লাইসেন্স হোক তারপরে ট্রাক চালানি। আচ্ছা, এই তো সাহেবের ট্রাকের ভিডিও দেখেন না, হ্যাঁ, হাউস করেছে আমার ক্ষুদ্র ভাতারা, দেখবেন এরপরে ওই পেজে লাইক ঠাইক দিয়ে ভাইসা দিবি আর কি, দেখেন। আর দেখেন এগুলা করবেন কি? প্রিন্ট করবেন, প্রিন্ট করে আগে বিএনপি ভাই করে দেখা করবে যে টেম্পু স্ট্যান্ড দিয়ে ঝগড়া লাঠি। খালি মাঠে তো আসলে খেলা জমে না। তো মাঠের মধ্যে যে শক্তিগুলো আছে, এই শক্তিগুলো গেল 6 মাস আগে তারা একটা শক্তি ছিল। তো এই শক্তিগুলোর মধ্যে কেউ ক্ষমতায় গেছে, কেউ আবার ক্ষমতায় যাওয়ার জন্য নিজেদেরকে আখের গোছাচ্ছে। আর যারা ক্ষমতার দিকে ধাবিতমান যে শক্তিটা, সেই শক্তিটাকে আবার অন্য শক্তিগুলো পাল্টা আঘাত করছে, নিজেদের মধ্যে লড়াইয়ে লিপ্ত হয়েছে। তো এই যখন অবস্থা, সেখান থেকে কি আসলে আবারও 1-11 সরকারের উৎপত্তি হতে পারে? দর্শক, এমনটাই মনে করছে উপদেষ্টা আসিফ নাহিদ সহ। আজকে আমরা দেখলাম যে ফেসবুক সরগরম, রাজনীতির বাজারও সরগরম। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে মির্জা ফখরুল ইসলাম সাহেবের একটা বক্তব্যকে কেন্দ্র করে। মির্জা ফখরুল ইসলাম আপনার অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা ইস্যুতে তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকার আসলে নিরপেক্ষতা পালন করতে পারছে না। মির্জা ফখরুল ইসলাম তিনি আপনার আমরা যদি দেখি যে বিবিসি বাংলাকে এক সাক্ষাৎকারে তিনি একটা বক্তব্য দিয়েছিলেন, এখান থেকে নতুন যা করে আমরা দেখলাম যে আবারও বিবাদটা শুরু হয়ে গেছে। তিনি বলছেন যে যদি সরকার পূর্ণ নিরপেক্ষতা পালন করে তাহলে তারা নির্বাচন পর্যন্ত পরিচালনা করা, মানে এই সরকার নির্বাচন সবকিছু তারা থাকবে, কিন্তু যদি তারা করতে না পারে তাহলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে।
আর মির্জা ফখরুল ইসলামের এই নিরপেক্ষ সরকারের দাবিটাকে নিয়ে নাহিদ আসিফরা বা আরো যারা সমন্বয়করা আছেন তারা ফেসবুকে একের পর এক স্ট্যাটাস দিচ্ছেন আর তার বক্তব্যটাকে পাল্টা কাউন্টার করছেন। বিএনপি মহাসচিবের এই নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরো একটা ১-১১ গঠনের ইঙ্গিত বহন করে, এমন মন্তব্য করেছেন কে? উপদেষ্টা নাহিদ। তিনি বলছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষ দিকে ছাত্রদের পক্ষ থেকে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো এবং নাগরিক সমাজের সমন্বয়ে একটা জাতীয় সরকারের দাবি জানানো হয়েছিল। জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারে আসার প্রয়োজন হতো না। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে বলছেন, বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত একটা ১-১১ সরকার গঠনের ইঙ্গিত বহন করে। ১-১১ বন্দোবস্ত থেকেই আওয়ামী ফেসিবাজের মানে ফেসিজমের উত্থান হয়েছিল। বিএনপি মহাসচিবের বক্তব্য সামনে আরেকটা ১-১১ সরকার, সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা এবং নতজানু পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে। মানে আমরা মোটা দাগে যদি বলি, ছাত্রদের মন্তব্যটা ওই রকমই যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে যে জুলাই আগস্ট হত্যাকাণ্ড যা ঘটছে এগুলোর আসলে সুষ্ঠু বিচার হবে না, বা বাংলাদেশে যে পরিমাণ গুমটুম হয়েছে এগুলোরও সঠিক বিচার তারা পাবে না। ছাত্র এবং অভ্যুত্থানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা বেসিক্যালি ৫ই আগস্ট থেকে শুরু হয়েছে দাবি আপনার নাহিদের। তিনি বলছেন, ৫ই আগস্ট যখন ছাত্র জনতা রাজপথে লড়াই করছে, পুলিশের গুলি অব্যাহত রয়েছে, তখন আমাদের আপোষকামী অনেক জাতীয় নেতৃবৃন্দ ক্যান্টনমেন্টে জনগণকে বাদ দিয়ে নতুন সরকার করার পরিকল্পনায় ব্যস্ত ছিলেন। অনেক ছাত্রদের কথাও বলেছেন সেখানে। আচ্ছা, আমরা ৩ আগস্ট থেকে বলে আসছি আমরা কোনো প্রকারের সেনা শাসন বা জরুরি অবস্থা মেনে নিব না। আমাদেরকে বারবার ক্যান্টনমেন্টে যেতে বলা হলেও আমরা যেতে অস্বীকার করি। শেষ পর্যন্ত বঙ্গভবনে আলোচনা এবং বার্গেনিং এর মাধ্যমে ডক্টর ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। আমরা চেয়েছিলাম আপনার ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো এবং সবাই মিলে একটা জাতীয় সরকার করি। আর জাতীয় সরকার অনেকদিন স্থায়ী হবে এই বিবেচনায় বিএনপি তখন জাতীয় সরকারের ইস্যুটাতে রাজি হয়নি। কিন্তু অভ্যুত্থানের পরে দেশের জাতীয় সরকারের সবচেয়ে বেশি প্রয়োজনীয়তা এখন আসলে দরকার ছিল, অথচ বিএনপি জাতীয় সরকারের কথা বলতেছে সামনের নির্বাচনের পরে। ছাত্ররাই এই সরকারের এবং বিদ্যমান বাস্তবতার একমাত্র ফ্যাক্টর, যেটা ১-১১ সরকার থেকে বর্তমান সরকারকে সম্পূর্ণ আলাদা করেছে। বিএনপি কয়েকদিন আগে -2 এর আলোচনা করলেও এখন ক্ষমতায় যাওয়ার পথ সুগম করার জন্য নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১-১১ সরকারের প্রস্তাবনা করেছে। এই ধরনের পরিকল্পনা গণতন্ত্র জাতীয় স্বার্থের বিরুদ্ধে, এটা ছাত্র জনতা মেনে নিবে না। তারা মনে করে এটা বিএনপির বিরুদ্ধেও ষড়যন্ত্র। আর এই সরকার জাতীয় সরকার না হলেও সরকারি আন্দোলনের সব পক্ষেরই অংশীদারিত্ব রয়েছে এবং সব পক্ষই নানান সুযোগ সুবিধা ভোগ করছে। তো আপনার বলা হচ্ছে যে এখানে রাষ্ট্রপতির পরিবর্তন, সংস্কার, নতুন সংবিধান, জুলাই ঘোষণা সব ইস্যুতে বিএনপি বিরুদ্ধে অবস্থান নিয়েছে তথ্য উপদেষ্টা। তিনি বলছেন, আচ্ছা এখানে যেটা মনে হচ্ছে এখন ছাত্র এবং বিএনপির মধ্যে আগামী দিনগুলোতে যেই জিনিসগুলো আমরা আশঙ্কা করছি, যেটা একটা রক্তক্ষয়ী সংঘর্ষে কিন্তু পরিণত হবে। আপনি এটা বলে রাখলাম দেখেন, কারণ ছাত্রদল, যুবদল, বিএনপি এই ছাত্রদের অবস্থানকে কোনোভাবেই তারা এখন পজিটিভলি নিচ্ছে না। এটার মেইন কারণ হচ্ছে ছাত্ররা বিএনপিকে অনেক ধরনের চ্যালেঞ্জ ছড়ে দিচ্ছে। এই চ্যালেঞ্জগুলো আর বিএনপি একটা বড় দল হিসেবে তারাও সহজে অ্যাকসেপ্ট করতে পারছে না। তো কি মনে হয় আপনার যে ১-১১ সরকারকে আবার আসলে ফিরে আসবে, মানে এই সরকারকে বাদ দিয়া অন্তর্বর্তী সরকার করা নির্বাচনের ইস্যু আসবে সামনে, নাকি ডক্টর ইউনূসের নেতৃত্বে নির্বাচন হবে? নির্বাচনের জন্য একটা অন্তর্বর্তী সরকার যেটা এটাকে আসলে চালু হবে, মানে কি হতে যাচ্ছে আসলে সব মিলিয়ে কেমন ঘোলাটে রাখছে, তাই না? দেখা যাক কি হয়। ভালো থাকবে। বিবিসি বাংলাকে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা সাক্ষাৎকার দিয়েছেন। সাক্ষাৎকারটা তাদের প্রিন্টেড ভার্সন আছে এবং এটার একটা ভিডিও ভার্সনও আছে। আমি প্রত্যেককে একটু ভিডিও ভার্সনটি দেখতে অনুরোধ করব। বিবিসির ইউটিউব পেজে পাওয়া যায়। দেখা সবসময় ভালো, তাতে আমরা একজন মানুষের ভয়েসের ইনফ্লেকশন বুঝতে পারি, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার ফেশিয়াল এক্সপ্রেশনস বুঝতে পারি। সো বেশি কমিউনিকেশন হয়। কথাটা এই জন্য বলছি, আমি তার এই ইন্টারভিউতে আমি খেয়াল করছি যে সরকারের সাথে বিএনপির উত্তেজনা বাড়ছে এবং বিশেষ করে ছাত্র সমন্বয়ক মানে ছাত্র উপদেষ্টা যারা হয়েছেন তাদের ব্যাপারে বিএনপির মধ্যে এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মধ্যে বিরক্তি আছে।
এবং পরিস্থিতি এমন হতে পারে নির্বাচনের আগে বিএনপি বেশ কঠোর একটা অবস্থান নেবে যে এই উপদেষ্টারা আর পদে থাকতে পারবেন না। আমি আসবো ওই জায়গায়, তার আগে ইন্টারভিউ নিয়ে কয়েকটা কথা একটু বলা দরকার। নানান ইস্যুতে কথা এসছে, সংস্কার নিয়ে কথা এসছে, সংস্কার নির্বাচনের টাইম ফ্রেম নিয়ে কথা এসছে। বিবিসি বাংলা রিপিটেডলি তার মুখ থেকে বের করার চেষ্টা করেছিল যে তারা কোনো স্পেসিফিক তারিখ বা টাইম ডেট দেন কিনা। তিনি সেটা এড়িয়ে গেছেন, তিনি সেটা জানাবেন বলছেন। তারপরে প্রক্লেমেশন নিয়ে আলোচনা এসছে এবং যেটা বুঝতে পারলাম প্রক্লেমেশন নিয়েও বিএনপি এই মুহূর্তে আসলে আর খুব বেশি কোঅপারেট করবে না, মানে অ্যাটলিস্ট আন্ডারস্ট্যান্ডিং হবে না। কারণ আমি দেখলাম বিএনপি তাদের যা যা দাবি দেওয়া আছে সেগুলো থাকতে হবে, মানে এক ধরনের আলোচনায় তারা যাবেন, কিন্তু একটা পর্যায়ে যখন ইন্টারভিউয়ার জানতে চান যে শেষ পর্যন্ত যদি স্টুডেন্টরা দিয়ে দিতে চায়, তখন তিনি বলেছেন তারা যদি দিয়ে দেবে। দ্যাট মিনস কম্বাইন্ড একটা প্রক্লেমেশন সরকার চেষ্টা করছে, কিন্তু সম্ভবত হতে যাচ্ছে না। এবং ডক্টর ইউনূস খুব ক্লিয়ারলি বলে দিয়েছেন সরকার যদি একটা কনসেনসাস এনশিওর করতে পারে তাহলে এটা হবে, না হয় সরকারের দিক থেকে এটা হবে না। সরকার যদি ঘোষণা করে তারা এটা করছেন না, এখন সামনে এটা দেখার ব্যাপার হবে যে স্টুডেন্টরা কি করেন। আমি বহুবার বলেছি তাদের পেছনে কিছু লোকজন কাজ করছেন যারা তাদেরকে এটা করাতে চাইছে। একটা প্রক্লেমেশন শুরু দেয়া না, এর মাধ্যমে আমাদের বিদ্যমান সংবিধান আইন সবকিছু বাতিল করার একটা প্রবণতা বা চেষ্টা আমরা দেখতে পারি। ওটা আবার একটা আনরেস্ট তৈরি করতেও পারে। সংস্কার নিয়ে বোঝা গেল যে বিএনপি আসলে খুব বেশি সংস্কার নিয়ে আগ্রহী নয়, এটা খুব স্পষ্টভাবেই অলমোস্ট তারা বলেছেন, আগেও বলেছেন, এখানেও বলেছেন। ন্যূনতম সংস্কারের মাধ্যমে নির্বাচনে চলে যাওয়াটাই তাদের সবচেয়ে প্রধান লক্ষ্য, এটা বোঝা যায়। একই সাথে তিনি তার দল বা অন্যান্য তারা কি কি ধরনের সাফার করেছেন সেসব নিয়ে কথাবার্তা বলেছেন। আচ্ছা, এবার যে কথাটা বলতে চেয়েছিলাম এটা খুবই ইন্টারেস্টিং। আবার বলছি, পড়ছি তাদের যে পেজটা আছে সেখান থেকে, কিন্তু আপনারা এটা শুনবেন না। আপনারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের টোন, ইন্টোনেশন, তার বডি ল্যাঙ্গুয়েজ, তাহলে বোঝা যাবে। এবং কেন সেটাও আমরা একটু খুঁজে দেখার চেষ্টা করব। বিবিসি বাংলা বলছে, আপনি কি মনে করেন যে নির্বাচিত সরকার আসার আগ পর্যন্ত এই ধরনের নীতিগত সিদ্ধান্তের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারে যাওয়া উচিত হবে না? উনি তারপরে বলছেন না, কিন্তু এগুলো করা যাবে। এটা ইনফ্যাক্ট নিয়ে কথা হয়েছে, সংস্কার নিয়ে কথা হয়েছে। তারপর তিনি বলছেন এই সরকারের মেয়াদ নিয়ে অনেক কথা হয়েছে এবং নির্বাচন পর্যন্ত তো এই সরকারেরই মেয়াদ থাকবে, সেটাই সবার ধারণা। এবার মহাসচিব বলছেন যদি সরকার পূর্ণ নিরপেক্ষতা পালন করে তাহলেই তারা নির্বাচন কন্ডাক্ট করা পর্যন্ত থাকবেন, তা না হলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। আমরা এই প্রথম বিএনপির কাছ থেকে এই ধরনের বক্তব্য এই পর্যায়ের কারো কাছ থেকে শুনতে পাচ্ছি। বিবিসি বাংলা বলছেন, আপনার কি ধারণা যে এই সরকারের মধ্যে কোনো পরিবর্তন আসতে পারে? জনাব ফখরুল বলছেন নিরপেক্ষতার প্রশ্ন আসতে পারে, কেননা এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে আপনার ছাত্ররা তারা একটা রাজনৈতিক দল তৈরি করার কথা চিন্তা করছেন। সেখানে যদি ছাত্রদের প্রতিনিধি এই সরকারে থাকে তাহলে তো নিরপেক্ষ থাকতে পারবে না, ওটাই হচ্ছে সম্ভাব্য কথা। কিন্তু তারা যদি মনে করে যে সরকারের থেকেই তারা নির্বাচন করবেন তাহলে তো রাজনৈতিক দলগুলো মেনে নেবেন না। আবার ওই জায়গাটা আমি একটু পড়ি। নিরপেক্ষতার প্রশ্ন আসতে পারে, কেননা এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে আপনার ছাত্ররা তারা একটা রাজনৈতিক দল তৈরি করার চিন্তা করে, সেখানে যদি ছাত্রদের প্রতিনিধি এই সরকারে থাকে তাহলে তো নিরপেক্ষ থাকতে পারবে না। এই জায়গাটা একদম ক্লিয়ার করি। লাস্ট বাক্যটা শুনলে মনে হয় যে তারা থেকেই যদি নির্বাচন করেন তাহলে রাজনৈতিক দলগুলো মেনে নেবে না। থেকেই বলতে একটু কনফিউশন হতে পারে, আমরা দুটো বাক্য যদি একত্র করে বুঝি তাহলে বোঝা যাবে। মানে লাস্ট বাক্যটাই মনে হচ্ছে যে তারা সরকারি, মানে উপদেষ্টা সরকারের থেকে যদি তারা নির্বাচন করেন, হতেই পারে যারা উপদেষ্টা আছেন তারা সরকারে থাকবেন কিন্তু নির্বাচন করবেন না, কিন্তু আসলে তা না। আমরা আগের বাক্যটার সাথে কনটেক্সট মিলিয়ে যদি বলি তাহলে ওনারা দাবি করছেন যে ছাত্রদের প্রতিনিধি যদি সরকারে থাকে তাহলে এই সরকার নিরপেক্ষ থাকতে পারবে না, এবং তারা সরকারে থাকা অবস্থায় যদি নির্বাচন হয় তাহলে তো রাজনৈতিক দলগুলো মেনে নেবে না। এবং যুক্তি হচ্ছে তারা একটা রাজনৈতিক দল তৈরি করতে যাচ্ছে, সুতরাং এই প্রশ্ন তৈরি হচ্ছে। আমরা বেশ কিছুদিন থেকে আসলে একটা জিনিস খেয়াল করছি, সেটা হলো ছাত্র উপদেষ্টারা নানা সময় রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন। যখন স্টুডেন্টদের যেসব বক্তব্য আছে আমি ধরে দেখিয়েছি, রাষ্ট্রপতি প্রশ্নে তারা স্টুডেন্টরা যা বলেছেন তার সাথে
তিনজন, মানে আমরা জানি জনাব আসিফ, জনাব নাহিদ এবং জনাব মাহফুজ আছেন। জনাব মাহফুজ কিছুদিন বিশেষ সহকারী ছিলেন, এখন তিনিও উপদেষ্টা। এই তিনজনের কেউ কখনো না কখনো রাষ্ট্রপতি প্রশ্নে, আওয়ামী লীগের নিষিদ্ধ করা প্রশ্নে তারা বক্তব্য দিয়েছেন, প্রক্লেমেশন প্রশ্নে বক্তব্য দিয়েছেন। জনাব মাহফুজ আলম ক্রমাগত উনি তো খুবই অতি বিটিং অ্যারাউন্ড দ্য বুশ, চালাকি করেন স্টেটাস লেখার সময়। ওনার স্টেটাসটা নিয়ে স্পেসিফিকলি কথা হয়তো বলবো। এর আগে তার একটা স্টেটাস নিয়ে কথা বলেছিলাম, যেখানে তিনি খুব ক্লিয়ারলি অপরাপর রাজনৈতিক দলগুলোকে ব্লেম করেছেন। এটার মধ্যেও তাই, কয়েকদিন আগেও একটা দিয়েছেন একই রকম ধরনের কথা, এবং ব্যর্থতাকে নানা রকম অ্যাম্বিগুয়াস ভাষায় নানানভাবে অন্যদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। মানে টিপিক্যালি যা হয় আর কি বাংলাদেশের সরকারে, আমি প্রায় বলি সরকারের চেয়ারটাতে প্রবলেম আছে। যাই হোক, যেটা বলছিলাম, তাদের বক্তব্য ইজ ভেরি মাচ অ্যালাইন টু দ্য স্টুডেন্টস। শুধু তিনজন না, আরো কেউ কখনো এই ধরনের বক্তব্য দিয়েছেন, যেটা আসলে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে, এবং স্টুডেন্টরা মানে তাদের দুটো সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির সাথে অ্যালাইন্ড হয়। এটা হচ্ছে, সুতরাং বিএনপির দিক থেকে বা অন্য রাজনৈতিক দলগুলোর দিক থেকে এটাতে অবিশ্বাস তৈরি হতে পারে। তার চেয়ে জরুরি কথা, আমরা তো এই রাষ্ট্রে এবং এই সমাজে বাস করি বলেই রাজনৈতিক দল যেটা তৈরি হতে যাচ্ছে সেটার প্রক্রিয়াটা সম্পর্কে আমাদের কিছু জানাশোনা আছে, এবং যারা কিছু জানেন, কিছু খোঁজ নেন, বিএনপি বা অন্যান্য যারা পলিটিক্সের মাঠে ক্ষমতার রাজনীতিতে খুব সিরিয়াসলি সামনের দিকে আছেন, তারা খুব ভালো মতোই জানেন যে এই ছাত্র উপদেষ্টারাও এই দল গঠনের সাথে জড়িত আছেন, তারা সময় দিচ্ছেন, তারা সাংগঠনিক কাজ করছেন, এগুলো জানাজানি আছে, যে কেউ খোঁজ নিয়ে জানতে পারেন। ফলে এই প্রেক্ষাপট যখন তৈরি হয়েছে, তারা সরকারের থেকে এই কাজগুলো করা নিশ্চিতভাবেই অবিশ্বাস তৈরি করবে। ইনফ্যাক্ট এই কাজগুলো তাতে করা উচিত হয় নাই, একেবারেই উচিত হয় নাই। এটা করে তারা স্টুডেন্টদের ক্রেডিবিলিটি ধাপে কমাতে তলানিতে নিয়ে গেছেন। তাদের সরকারেই যাওয়া উচিত হয়নি, আমি শুরু থেকেই বলছিলাম। তারা বাইরে থেকে রাজনৈতিক দল করা উচিত ছিল, আমি মনে করি, আমি এখনো বিশ্বাস করি। কিছু সিনিয়র মানুষের সাথে নিয়ে জনাব নাহিদকে সামনে রেখে, নাহিদের কথা আমি তার প্রতি আমার একটু পক্ষপাত অবশ্যই আছে, সেটা হলো এই মুভমেন্টে আমি সরাসরি বলেছি যে জনাব নাহিদ আসলে বিকেম দ্য পোস্টার বয় অফ দ্য মুভমেন্ট। আমি সেই দিনগুলোর কথা চিন্তা করলে আমি ভুলি না। তো যাই হোক, এরা সবাই মাঠে, আসিফ তাকেও আমরা দেখেছি খুবই অ্যাক্টিভ ছিলেন, ডিবি হারুন যাদেরকে ধরে নিয়ে গেছিলেন তার মধ্যে তিনি ছিলেন। তো তারা যদি সামনে থেকে একটা রাজনৈতিক দল করতে, সাথে আদার সিনিয়র পিপল, খুব ভালো সম্ভাবনা ছিল। যাই হোক, সেটা নষ্ট হয়েছে। এখন সরকারে থেকে তারা যখন রাজনৈতিক দল গড়ার পেছনে কাজ করেন বলে জানা যাচ্ছে, এটা খুবই ভয়ঙ্কর। এই প্রেক্ষাপটে দাঁড়িয়েই এই তিনজন সরকারে থাকুক, এটা আসলে বিএনপি মনে হয় না আর মেনে নেবে, এবং তারা শর্ত তো দেবেই, প্রয়োজনে চাপ প্রয়োগ করবে। ফলে এই বিষয়টাকে কেন্দ্র করে আমি মনে করি সামনে একটা সমস্যা বা সংকট তৈরি হওয়ার প্রবাবিলিটি খুব ভালোভাবে দেখা যাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি ডক্টর ইউনূসের এই ব্যাপারটা কনসিডার করা দরকার, কারণ এইটা যাতে কোনো রকম কোনো একটা অচলাবস্থা তৈরি না করে। এটা অবশ্য শোনা যায় যে তিনজন না হলেও কেউ সম্ভবত তাদের মন্ত্রিত্ব ছেড়ে, উপদেষ্টার পদ ছেড়ে নতুন যে রাজনৈতিক দল হচ্ছে তাতে সংযুক্ত হবেন। দ্যাটস ফাইন। তিনজনই যদি বেরিয়ে সেটা করেন, সেটা সবচেয়ে ভালো হবে। তারা বাইরে গিয়ে রাজনীতি করুক। তারা শেখ হাসিনার মতো একটা দানবকে সরানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, এবং কেউ ক্লেম করেন এর মধ্যে একজন আবার সবকিছু পেছন থেকে পরিকল্পনা করেছেন, ব্রেইন বিহাইন্ড দ্য মুভমেন্ট। তার একটা দল তৈরি করে দলকে ক্ষমতায় নিয়ে আসতে পারার মতো পরিস্থিতি তৈরি করা কঠিন কোনো কাজ না। এবং সরকারকে বিতর্কমুক্ত রাখার জন্য, ডক্টর ইউনূসকে বিতর্কমুক্ত রাখার জন্য তারা বাইরে গিয়ে কাজটা করাই সবচেয়ে ভালো হবে। আমি সামনে সংকটটা যাতে না হয় সেজন্য সরকারের প্রধান বা অন্যান্য উপদেষ্টা যারা সিনিয়র আছেন তাদের এই ব্যাপারটায় খেয়াল রাখা দরকার বলে মনে করি। কারণ অলরেডি যে অবিশ্বাসের পরিস্থিতি তৈরি হয়েছে, এটা আসলে আর ফিরে আসবে না। সুতরাং আর ফার্দার যাতে এটাকে কেন্দ্র করে কোনো ক্রাইসিস তৈরি না হয় সেটার দিকে খেয়াল সরকারকে রাখতে হবে। আর আমার মনে হয়, আমি যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের যে ঢং এবং টোন দেখেছি, তাতে বোঝা যায় তারা যথেষ্ট বিরক্ত আছেন, যথেষ্ট, আমি বিরক্ত শব্দটা যদি নাও বলি, অসন্তুষ্ট আছেন, একটু ইউফেমিস্টিকলি বা লেস ইন্টেন্সিভ শব্দ যদি ব্যবহার করি, তাহলে অসন্তুষ্ট আছেন ছাত্র উপদেষ্টারা
সরকারের থেকে নির্বাচন করা নিয়ে, মানে ওই সময়কার সরকারটা একটা নিরপেক্ষ বা একটা টার্ম তত্ত্বাবধায়ক সরকারের মতো যাতে হয়ে যায়, সম্ভবত বিএনপি ওরকম একটা স্ট্যান্স নেবে। এখন তো এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, সো ওই সময় যাতে একটা কেয়ারটেকারের মতো চরিত্র নেয়, সেই ক্ষেত্রে 3 ছাত্র উপদেষ্টা নেই, ইভেন ক্যাবিনেট আরো ছোট করার কথা বা আর কাউকে তারা এর মধ্যে যুক্ত করেন কিনা আমি জানি না, কিন্তু সেরকম একটা কিছু তারা চাইবেন এবং তারা খুব ক্লোজলি কেনলি এগুলো ফলো করার চেষ্টা করবেন। কোন দল ক্ষমতা আসলে আমরা শান্তিতে থাকতে পারবো? জামাতে ইসলাম হোক, জামাতে ইসলাম আইলে সবচেয়ে ভালো এবং মহিলা এবং পুরুষ সবাই লেগে। কোন সরকার ক্ষমতা আসলে বাংলাদেশের সাধারণ মানুষ শান্তিতে থাকতে পারবে? সুবিধা হয় আপনার জামাত, আওয়ামী লীগ বিএনপি মনে করেন দেশটা রেখা ফেলাইব, জামাত আসলে ভালো। জামাত আইলে ভালো হইব। জামাত কি চাঁদাবাজি করে না? ইসলাম হ্যাঁ আসে না তো, আসলে না আপনি করবো, আসক, আসলে তার জামাত ইসলাম কোন কুলাবান কোন দল থেকে চাঁদাবাজি নিতে আসে না, আর আসবেও না ইনশাআল্লাহ। আপনার সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলা সাধারণ মানুষ আরো ভালো থাকতে পারবে? আমরা বিগত আমাদের আওয়ামী লীগ বিএনপি সব দল দেখছি, আমরা আশা করি আগামীতে যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে ইনশাআল্লাহ দেশ আরো ভালো অবস্থা থাকবে। এখন আমরা তো সবই দেখলাম, বিএনপিও দেখলাম, আওয়ামী লীগও দেখলাম, দেখি নতুন প্রার্থী আইলে ভালো। আমরা 1 নম্বরে চাই জামাত আয়ু। ভোট দিবেন না এমনি বলতে? আমরা ভোটার ভাই, আমরা দেশের নাগরিক, আমরা 38 বছর বয়স, ভোট দেবো না তো কি করবো? ভোট তো দিতেই হবে। এখন কোন দল আসবে ভালো থাকবো, বেশিরভাগ এখন জামাতের দরকার। জামাতে ভোট দিবেন আপনি? হ্যাঁ ইনশাআল্লাহ। জামাতে ইসলাম, কি দেখছেন? জামাতে ইসলাম একবার আসুক, আমরা দেখি। এই পর্যন্ত জামাতে ইসলাম দেখি নাই। ভোট দিবেন না এমনি? ভোট দেবো ইনশাল্লাহ, আল্লাহ যদি হাতে দেওয়া বাঁচায় রাখে। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হইলে, বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতা আসলে, অতীতে 2 জন মন্ত্রী ছিল বাংলাদেশ জামাত ইসলাম, একজন আলী হাসান শহীদ মোহাম্মদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সংস্থাপন মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। যেটা ভাতা পাইতেন ওইটা থেকে 12 টাকা অবশিষ্ট ছিল, সেটা আজ কোষাগারে জমা দিয়েছেন।